বিটকেল বাঙালিটা তুমি নামটা কি করে চুজ করলে? এটা অনেক বড় একটা গল্প আছে। কারণটা হচ্ছে এমনি, কেননা ভারী নাম দিয়ে দিলে কি হবে, পরে যদি সাবস্ক্রাইবার না হয়, মানে ধরো দিয়ে দিলাম কমেডি কিং, 10টা সাবস্ক্রাইবার, দেখতে খারাপ লাগবে। দেখতে খারাপ লাগবে। তোমার তো দিদি নাম্বার ওয়ানের একটা এপিসোড আমি দেখেছিলাম। দিদি নাম্বার ওয়ানে আমাকে ডান দিকে দাঁড় করিয়েছে, এটাই প্রমাণ করতে এলাম যে হাজব্যান্ড ইজ অলওয়েজ রাইট। একটাও বলতে পারিনি ওখানে, 4টে টিম ছিল, 5th হয়েছি, মানে এত বাজে পারফরম্যান্স। বিফোর কমেডি তুমি কি করতে? পড়াতাম, তবে যাদের পড়াতাম ওরা বলতো কমেডি হচ্ছে। আমার তো একটাই কথা, যদি টাকা টাইমে দিয়ে দেয় ঠিক পারবে, টাকা না দিলে পারবে না। আর যেদিন টাকা দিয়ে দিত সেদিন যখন এসে জিজ্ঞেস করতো, আমি বলতাম যে আইনস্টাইনের পর একজন এসছে, আপনার ছেলেই এসছে। ভাই বোনদের বসিয়ে মানে এরকম একটা শ্যুট করিয়েছিলাম, যাতে মনে হয় যে আমি পারফর্ম করছি কোথাও। ওদেরকে বললাম যে শুধু হাসতে হবে, অ্যাক্টিং কর, যেভাবেই হাসতে হবে, যেভাবে। তারপরে দেখছি এত হাসছে, আমি দেখছি যে ওদের পারফরমেন্স বেটার হচ্ছে আমার থেকে, ওরা আলাদাই নাটক করছে। তো আমি বললাম যে না, এটা বুঝে যাবে। তোমার কমেডি নিয়ে কখনো খুব বিতর্ক হয়েছে, লোকজন হুমকি টুমকি দিয়েছে, এরকম হয়েছে কখনো? একটু একটু থ্রেট আসতো, একটু মানে কি রকম? একটু মানে জাস্ট খুন করে দেবো এরকম টাইপের, জাস্ট খুন করে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও দেখলে সোশ্যাল মিডিয়া বন্ধ, চলছে না, তখন কি করবে? তুমি আমাকে একটা কথা বলো, বিটকেল বাঙালিটা তুমি নামটা কি করে চুজ করলে? বিটকেল বাঙালি মানে এটা একটা মানে এটা তোমার চ্যানেলের ক্যারেক্টারের সাথে যায়? এটা অনেক বড় একটা গল্প আছে। কারণটা হচ্ছে এমনি, এমনি মানে এমনি বললে দেব আবার কপিরাইট স্ট্রাইক দেবে না তো? মানে বসেছিলাম এমনি, ভাবলাম একটা কোনো লাইটলি কোনো একটা হালকা ফুলকা কিছু নাম রাখা যাক। কেননা ভারী নাম দিয়ে দিলে কি হবে, পরে যদি সাবস্ক্রাইবার না হয়, মানে ধরো দিয়ে দিলাম কমেডি কিং, 10টা সাবস্ক্রাইবার, দেখতে খারাপ লাগবে। দেখতে খারাপ লাগবে। যেমন তোমার অরিজিৎ, তুমি জিতে গেছো লাইফে, কিন্তু এটা বলে আবার জিত কপিরাইট দিয়ে দেবে। কিন্তু এক একজনের হয় না, এমন এমন নাম দিয়ে দেয় যে মানে তার নামের সঙ্গে আমাদের একজন ছিল ক্লাসে মেধাংশু, ফেল করতো। আমি কে কপিরাইট দেবে বলতে পারলাম না। তো একটা মানে বিটকেল বাঙালি যেন কোনো মানে না হয় কিছু না, আমার জীবনের মতো আর কি। আচ্ছা, দিয়ে দিলাম একটা ক্যাচি নাম বলে দিয়ে দিই। কবে শুরু করেছিলে? ও কোভিড, সবাই যে মানে কোভিডটা যে জন্য এসেছিল আর কি, ইউটিউবার তৈরি করার জন্য, কার কি ট্যালেন্ট আছে খুঁজে বের করার জন্য। মানে কোভিডও বোধহয় জানতো না না যে তার মধ্যে কি কি প্রতিভা আছে। কত প্রতিভা বের করছে। আচ্ছা বলো, এখন কেমন চলছে? এখন চলছে, স্ট্যান্ড আপ কমেডি করছি, এখন একটু কন্টেন্টটা কমিয়েছি, ব্যালেন্স করার চেষ্টা করছি, স্ট্যান্ড আপ করছি। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ড আপ করছি। আচ্ছা, তোমরা তো স্ট্যান্ড আপ গুলো যখন আপলোড করো সেটাও তো একটা কন্টেন্ট হিসাবেই হ্যাঁ করা যায়, করা যায়। হ্যাঁ। ওকে, আমরা কি করি যে একটা স্ট্যান্ড আপ সেট অনেক দিন ধরে পারফর্ম করলাম, তারপরে কেননা ওটা যদি আপলোড করে দিই আমি তো নেক্সটটাতে ওটা পারফর্ম করতে পারবো না। আচ্ছা, কেননা একটা গান আমি 2-3 বার শুনলাম ঠিক আছে, কিন্তু একটা কমেডি, একটা পাঞ্চ লাইন যদি কারো জানা থাকে, আগে থেকেই বলে দেয়, আমি দেখেছি, মানে কেউ যদি জানেও অডিয়েন্সে আগে থেকেই, আমার আগে যেন কম্পিটিশন চলছে ওর সঙ্গে। তো ওই জন্য মানে যতক্ষণ না ওটা পলিশড হয়, যেটাকে কমেডির ভাষায় বলে টাইট সেট, মানে পুরো টাইট করে মানে টেস্ট করে আমরা 1 বছর 1.5 বছর, কেউ কেউ আছে যারা 3-4 বছর একটা সেট পারফর্ম করে, আচ্ছা, মানে তারপরে আপলোড করে ওখানেই পারফর্ম করে, স্টেজে পারফর্ম করছে, হ্যাঁ। প্রত্যেকটা জায়গায় আপলোড করছে না, এবং ওখানে তো রেকর্ডিং মানে করতে দেওয়া ওই হয় না, স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটাই। এবার কোথাও দেখলো যে কোনো জোক কাজ করছে না, ওটাকে কিভাবে একটু চেঞ্জ করে নিল। চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে জোক নিয়েও এত কিছু হ্যাঁ খাটতে হয়। খাটতে হয়। এই 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 যে তোমার যে স্ক্রিপ্ট গুলো, এইগুলো কি কখন লেখো বাড়িতে? মানে মানে স্ট্যান্ড আপের না, স্ট্যান্ড আপ বলছি না, আমি বলছি যেগুলো আমরা ভিডিওতে আচ্ছা, দেখেছি। হ্যাঁ ওগুলো কিছু একটা অবজার্ভ করলাম, দেখলাম কখনো 5 মিনিটেও হয়ে যায়, আমি রেকর্ড করে নিই। কারণ অনেক সময় লিখলে কি হয়, মানুষ একটু বেশি ফর্মাল হয়ে যায়, আর রেকর্ড করে নিলে কি হয় যে ওটা একটা টোন থাকে
প্রত্যেকটা পাঞ্চ লাইন যেমন ডেলিভারির ওপরে ডিপেন্ড করে পাঞ্চ লাইনটা, যে পাঞ্চ লাইন কাউকে দিয়ে দিলেই যে ও ঠিকঠাক ডেলিভার করতে পারবে সেরকম কোনো মানে নেই। তো আমি ওই টোনটাতে আমি রেকর্ড করে নিলাম। এবার যখন দেখলাম যে 10-12টা রেকর্ড হয়ে গেছে ওই একই এতে, তখন আমি ওটাকে শ্যুট করে নিলাম। তোমার তো দিদি নাম্বার ওয়ানের একটা এপিসোড আমি দেখেছিলাম, সেখানে তো দেখলাম তুমি ওয়াইফকে নিয়ে গেছিলে। তো ওই বিয়ে করার পর স্বামীদের যে অভ্যাসের যে শর্টস ভিডিওটা দেখেছিলাম, ওটা কি তুমি তোমার রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্স করেছিলে? হ্যাঁ, ও তো রিয়েল লাইফ থেকে দিদি নাম্বার ওয়ানে আমি এই জন্য আসলাম। আমি তো তার আগে দিদি নাম্বার ওয়ান জানতাম, কিন্তু কখনো তো সেইভাবে দেখিনি। আমি চলে গেছি ওখানে, তো একটাও বলতে পারিনি ওখানে। 4টে টিম ছিল, 5th হয়েছি, মানে এত বাজে পারফরমেন্স, ওই জন্য আমার হাসি পেয়ে গেল। না, আমি বলছি তোমার একটা জোকস আমি দেখেছিলাম কন্টেন্টে যেটা কন্টেন্টে, হ্যাঁ জোকস আমি বলবো না, আমি বলবো তোমার একটা টোটাল কন্টেন্ট 3-3.5 মিনিটের কন্টেন্ট হবে, বিয়ে করলে স্বামীদের কি কি করা উচিত। তাইতে বললে যে একদম একদম বউ রাগ করে না, পায়ে ধরলে সে ছেড়ে দেয়। না, ওগুলো তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই। অসাধারণ। না, আমি অ্যাকচুয়ালি ভয় পাই না, ওই জন্য জাস্ট পারমিশন নিয়ে করেছিলাম ওটা। আচ্ছা, তোমার মানে এই 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 ওয়াইফ, সে কি বিয়ে হবার পরে সে দেখছে কমেডি করছো, না কমেডি দেখেই তোমার কাছে এসছে? না, মানে আমি আগে থেকে আমার যখন বিয়ে হয় আমি অত মানে পপুলার ছিলাম না। হ্যাঁ, কমেডি আমি বলেছিলাম যে আগে এখন তো থেকে পপুলার বলছো তাহলে? একটু তো পপুলার, আগের থেকে তো বেশি। ডেফিনেটলি। হ্যাঁ, তো আগে জানতো যে কমেডি আমি করি, তারপর যখন জিজ্ঞেস করলো যে কি করো, আমি বলতে চেয়েছি যে আমি অন্যান্য কাজ, ওর কমেডি মনে হয়েছে, কেননা কিছুই করতাম না তো। আচ্ছা, বিফোর কমেডি তুমি কি করতে? আমি পড়াতাম, মানে আচ্ছা। পড়াতাম, তবে যাদের পড়াতাম ওরা বলতো কমেডি হচ্ছে। না, ওই জন্যে তোমার এই টিচার আর স্টুডেন্টের এতগুলো হিট এপিসোড আছে। হ্যাঁ, 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 ওখান থেকেই মানে অবজার্ভ করে, মানে এমন এমন নিজেকে? student পেয়েছি, নিজেকে, স্টুডেন্টকে। কেন স্টুডেন্ট যারা আমার কাছে পড়তো, পরে আমি বুঝতে পেরেছি যে পড়া জানার জন্য কেউ পড়তো না, আচ্ছা, কমেডির জন্যই পড়তো। স্যার এসে হাসান বলে স্যার এসে পড়তো। হাসাবে, এক একদিন হাসাতাম না, পড়িয়ে দিলে রেগে যেত, বলে স্যার আজকে পড়িয়ে চলে গেলেন আপনি। না, এখন এখন ধরো আফটার সাকসেস বিভিন্ন জায়গায় শোজ চলছে, বহু মানুষ চিনেছে, তো ধরো কেউ সেলফি টেলফি তুলতে এলো, তখন কি তুমি খুব সিরিয়াস হয়ে তোলো, না ওখানে একটা করে যোগ দিয়ে দাও? যোগ না, মানে আমি সেলফি তুলতে এলে প্রথমে তো আমি ভাবি যে আমি এক্সপ্রেশনটা কি দেবো, যেন ওটা খুব চাপ হয়ে যায় এক্সপ্রেশন দিতে। না, আমি দেখেছি এক একজনের ফটো, কেউ সেলফি নিয়ে গেছে, ফটো দেখে মনে হচ্ছে যেন আমি গেছিলাম সেলফি নিতে। একই এক্সপ্রেশনে চলছে ক্যামেরার মতো মুখ করে, আমার ওটাই প্রচণ্ড চাপ লাগে সেলফি নিতে গেলে, ওই জন্য আমি লুকিয়ে যাই এখন। আর তোমার কোন কোন সাবজেক্টে কমেডি করতে ভালো লাগে, তুমি সেটা একটু বলো। আমি সব সাবজেক্টটাই ভালো লাগে। এবার মানে আমার এমন নয় যে পলিটিক্সের ওপরে কমেডি করতে ভালো লাগে না, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে, এবার পলিটিশিয়ানদের ভালো লাগে না ওগুলো, ওই জন্য আমাকে বাদ দিতে হয়। হ্যাঁ, যে কোনো সাবজেক্টেই ভালো লাগে, কিছু কিছু সাবজেক্ট আমি টাচ করি না। বাট তুমি তো মানে একটি টিভি চ্যানেলে ভরা পলিটিশিয়ানদের সামনে কমেডি করেছিলে। হ্যাঁ, করেছিলাম, ওটা তো আমি মানে নাম নিইনি কারো, শতরূপ দা ছাড়া। হ্যাঁ, করেছিলাম ওখানে, মানে আমি যতটা সেফ খেলা যায় সেরকমই চেষ্টা করছি, কারণ টিভি আবার লাইভ হচ্ছিল তো। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলো, শতদ্রু দত্তর মেসিকে নিয়ে একটা কমেডি দেখেছি, আমাকে মানে আমি ওটা পাঠিয়েওছিলাম ইনফ্যাক্ট শতদ্রুদাকে। এ- এই স্ক্রিপ্টটা কবে করলে? ওটা কি আমাদের পডকাস্টটা তুমি দেখেছিলে তার আগে? দেখার পরেই করেছি, দেখার পরেই করেছি। আমার একটাই দাবি, টাকা ফেরত চাই, এখনো ওই দাবিতে কত দিয়েছিলে? আমি দুজনের টিকিট কেটে গেছিলাম, আমি আর আমার ভাগ্নে। ভাগ্নে এখনো গাল দেয়, ছোটো বাচ্চা তো বোঝে না। তো আমি ওই পডকাস্টটা দেখেছিলাম যে রোনাল্ডোকে আনা হবে, আমি বলছি নেইমার কি দোষ করলো, ওকে আনা হোক, সবাই আসুক। এখানে একটা জিনিস জিজ্ঞেস করছি যে ধরো তোমার তো কমেডি খুব সিম্পল ভাষার ওপর হয়, এরকম হয়েছে যে তোমার কমেডি নিয়ে কখনো খুব বিতর্ক হয়েছে, লোকজন হুমকি টুমকি দিয়েছে, এরকম হয়েছে কখনো? এরকম না, মানে আমি তো তারপর থেকে একটু ভেবে চিন্তেই করি,
যখন প্রথম যখন 200-250টা ভিউ হতো তখন তো আমার এসব ছিল না যে একটু ভেবে চিন্তে করতে হবে, তখন পুরো ওপেন করতাম আমি, ওগুলো এখন প্রাইভেট করে দিয়েছি আচ্ছা চ্যানেল। আচ্ছা। তখন হয়েছে একটু আধটু, তারপরে যখন চ্যানেলের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, হুম। পুরোনো ভিডিওগুলো ভাইরাল হতে থাকে, হ্যাঁ, তখন ওখানে একটু আধটু থ্রেট আসতো। তারপরে একটু আমি আধটু মানে কিরকম? একটু মানে জাস্ট খুন করে দেবো এরকম টাইপের, জাস্ট খুন করে? এরকম টাইপের মানে আমি তারপরে ওগুলোকে প্রাইভেট করে দিই। জাস্ট খুন? হালকা হালকা করে খুন, বেশি কিছু দেয়, জাস্ট মরবে। ছুটিতে ঢোকাও কমপ্লিট। না, আমি বলছি ফার্স্ট ভাইরাল ভিডিও কখন হয়, মানে কবে, মানে কোনটা হয় ইনফ্যাক্ট, মানে ওইটা আমারও সমস্যা যে অনেকগুলো ভিডিও দেখেছি তো, সো কোনটা ফার্স্ট ভাইরাল ভিডিও সেটা। একটা তো পেন্সিল কম্পাস, কাঁটা কম্পাসের ভিডিও হ্যাঁ, একটা রাইট ভাইরাল রাইট হয়েছিল, রাইট রাইট আর রাইট। ওই সময় এক দুটো পলিটিক্যাল ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর থেকে আমি বানাই না। তো ওটা আমি বলতে চাই না, বললে আবার ওই সময় মানে কয়েকটা ভিডিও ভাইরাল, তখন আমি তো ভাবতাম না, যেটা বললাম যে বানিয়ে দিতাম তো। ও তখন পলিটিক্যাল বানিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, নাম নিয়ে, নাম নিয়ে? এখন আর নিই না। না, মানহানি থেকে আরম্ভ করে কি কি কেস যাবে তারপর। আচ্ছা, তুমি একটা কথা বলো যে পলিটিক্যাল এত যোগটোক করলে ভোটের অফার এলে দাঁড়াবে? ভোটের অফার এলে না না, ভোটের অফার এলে দাঁড়াবো না, কেননা মানে অন্তত নেতার কথায় জনতা তো হাসবে এখন তো। হ্যাঁ ওই দিক থেকে দেখতে গেলে আমি এটা বলতে পারি যে নেতার হয়ে যাব, আমি স্পিচ দিতে মানে যাব, পার্টি স্ট্যান্ড এটা আপ কমেডি করে পার্টি এটা বলতে পারবে যে দেখুন এমন একজনকে আমি ভোটে দাঁড় করাচ্ছি, যে কোনো পার্টি, যে আপনি সারা বছর হাসবেন। তো আমি যদি বলিও ভোট দিতে, হাসবে হয়তো, ভোট দেবে না, ভাববে ইয়ার কি মারছে, যেরকম এখন মারে সবাই আর কি। এখন যাকে আবার বিতর্কিত হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই যে ধরো একজন ফুল টাইম কমেডিয়ান, যার প্রফেশনটা কমেডি করা, আহ, এই মার্কেটটা আগে নন ফিল্মে এতটা গড়ে ওঠেনি। মানে আমরা যাদেরকে মোটামুটি কমেডিয়ান জানতাম আগে, হুম তারা ফিল্ম থেকে এসছে, তারপরে দু একটা শো এলো, সেই শো থেকে বেশ কিছু পরিচিত এসছে। ইনফ্যাক্ট মৃন্ময় আমার শোতে এসেছিল পডকাস্টে, যাই হোক। তো সেখান থেকে ধরো আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কমেডি নেওয়া এবং ফুল টাইম প্রফেশন চালানো, আস্তে আস্তে এই কমেডির মার্কেটটা বাংলাতে কতটা ক্রিয়েট হচ্ছে তোমার কি মনে হয়? কমেডি সে তো ক্রিয়েট হচ্ছেই, কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে, মানে যেটা চ্যালেঞ্জিং আমার মনে হয়। বাড়িতে বসে তো আহ, আমি অনেক ভিডিও দেখি, অনেকে কপি করেও বানিয়ে দেয়, বাড়িতে বোঝা যায় না আজকাল এত কন্টেন্ট পুরো ওয়ার্ল্ডে, কেউ ইংলিশ থেকে ঝেপে দিতেই পারে, বোঝা যায় না। কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে কী হয়, কেউ যদি কপিও করে, লাইভ অডিয়েন্সের সামনে গিয়ে হাসানোটা, মানে যদি ওইটা হয়ে যায়, স্ট্যান্ড আপ কমেডির কালচার চলে আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, একটা অন্য কিছু প্ল্যাটফর্ম এসছে স্ট্যান্ড আপ কমেডির। তো সেদিক থেকে দেখতে গেলে স্ট্যান্ড আপ কমেডির দিক থেকে হচ্ছে যে ফুল টাইম স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, মানে অনেকে ট্রাই করছে, এবার অডিয়েন্সও আসছে। মানে এতদিন সবাই অডিয়েন্সকে দোষ দিত, মানে যে হয় আসে না, না বলে। আসে না বলে, বলে অডিয়েন্স বুঝতে পারছে না কমেডি, নিজে ফানি নয় মানছে না। এখন তারই মানে যখন শোতে কোনো অডিয়েন্স চলে আসছে, সে বলে না অডিয়েন্স শুধরে গেছে, নিজে শুধরে গেছে, ওটা মানবে না। তো স্ট্যান্ড আপ কমেডির কালচারটা আসছে, আর অনেকে ফুল টাইম নিচ্ছে, মানে নিচ্ছে। হ্যাঁ। এইখান থেকে আমি জিজ্ঞেস করছি যে তোমার কখনো এরকম হয়েছে যে তুমি যোগ বলছো আর অডিয়েন্স হাসছে না, তখন কিরকম টেনশন কাজ করে? প্রচণ্ড টেনশন কাজ করে, মানে প্রথম প্রথম তো এটা খুবই হয়, মানে এখন আমার প্রথমের মধ্যেই পড়ে, কেননা সেইভাবে তো কালচারটা গ্রো করেনি। তবে এক দুটো আমার লাইন আছে, প্রত্যেকেরই থাকে যে এটা না কাজ করলে, এখন আমি ভাবি যে যখন লিখছি তখন স্ট্যান্ড আপ কমেডিতে ট্যাগ বলে একটা টার্ম থাকে, একটা হয় পাঞ্চ লাইন, একটা হয় ট্যাগ। তো পাঞ্চ লাইনটা যদি না কাজ করে, ট্যাগে যেন একটা লাফটার আসে, তো ট্যাগে যদি না লাফটার আসে তো তখন টেনশন হয়ে যায়, তখন ইন্স্যুরেন্স ফেল করলো। তখন শেষ। ভয় লাগে, ভয় অ্যাকচুয়ালি পজে প্রচণ্ড ভয় লাগে, মানে সবাই শুনছে, অ্যাকচুয়ালি হয়তো কেউ জাজ করছে না, বাট স্ট্যান্ড আপ কমেডিয়ান স্টেজ থেকে ভাবছে কেউ হাসছে না কেন, কেউ হাসছে না কেন। অনেক আর্টিস্ট আছে যারা অনেক সময় পজ নিতে পারে, স্টেজে দাঁড়িয়ে আছে, তো সেইটা করার জন্য এখন আমাদের অনেক স্টেজ করতে হবে, মানে সবাই চুপ, সবাই শুনছে, কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ান ভাবছে যে এটাতে তো লাফটার ছিল, একটুও কেন হাসছে না, কিছু কি বোর হচ্ছে নাকি, তো এটা একটা ভয় কাজ করে।
তখন ভয় কাজ করে। এবার যত স্টেজে উঠবে ও ভয়টা তো থাকবেই, মানে ওটা হ্যাঁ, কখনো শুরুর যাবে না। দিকে তো থাকবেই। হুম, আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে আস্তে আস্তে অডিয়েন্সকে বুঝে যাওয়া যায়। অডিয়েন্সকে বুঝে যাওয়া যায়, বা কেউ না হাসলেও ওখান থেকেও লাফটার ক্রিয়েট করা যায়, যে কেউই হাসছে না, আচ্ছা বলে দিলে আচ্ছা, হেসে। ধরো ধরো এরম এরম যদি একটা অফার আসে যে কেউ ফোন নিয়ে ঢুকতে পারবে না, ইন জেনারেল ঢুকেও না, আমি বলছি একদম স্ট্রিক্ট, তোমাকে পলিটিক্যাল যোগ করতে হবে, তুমি কি নাম টাম নিয়ে করবে এখন? আমি করেছি তো। আচ্ছা। আমি আমি আর দীপাংশু দা যেটা করেছি ওটাই করেছি, কাউকে ও। রেকর্ড করতে দিইনি। দীপাংশু দা আপলোড করেছে, আমি করিনি, হুম, কেন ও হুম। মার খাক দেখে আমি করবো। এটা করেছি, রেকর্ড না করলে আমি সব রকমের কমেডি করি, আপলোড না করলেই হলো। পলিটিক্সের বাইরে আমি জিজ্ঞেস করছি যে ধরো পলিটিক্যাল নেতাদের সাথে যখন দেখা হয়েছে বা কথা হয়েছে, কিছু বলেছে এই তোমার ওই জোকটা আমার হেভি লেগেছে বা ইত্যাদি? আমি তো অত দেখা হয় না, মানে ওই যে টিভি শোটা যেখানে হুম হয়েছিল তারপরে এক দুজনের সাথে দেখা হয়েছিল, তো এনজয়ই করেছে, আমি মানে হুম। দেখেছি, মানে কেউ তেমন কিছু নিজের গায়ে মাখেনি, মাখে নিয়ে মেখে নিলেই সমস্যা। মেখে নিলে সমস্যা। এনজয় করেছে, মানে হয়তো এনজয় করতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে। তোমরা জানা মানে তোমার সাথে সিরিয়াস হওয়াটা খুব শক্ত। স্টিল আমি বলছি যে ধরো যারা সিরিয়াসলি মানে প্রফেশনাল হিসাবে কমেডিটা নিচ্ছে, মানে তোমার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটার জন্য কি কি করা দরকার? মানে ইনফ্যাক্ট তোমরা যে যে কাজগুলো করছো সেগুলোর জন্য হয়তো নেক্সট জেনারেশনে যারা হয়তো এখন ইনফ্যাক্ট যারা জি যাদেরকে বলি, তারা কিন্তু কমেডিটা খুব লাইক করে। ইনফ্যাক্ট আমি দেখি যে তোমার ইনস্টাগ্রামে ওই রিলগুলোই ভাইরাল হয় যেগুলো একটু হাসির। সো এই জায়গাটা নিয়ে তুমি কি ধরনের কাজ করতে চাইছো? এই জায়গাটা বলতে প্রথমে তো স্ট্যান্ড আপ কমেডির এরকম হয় যে ওপেন মাইক করতে হয়। যেমন আমার ক্ষেত্রে সুবিধাটা কি হয়েছিল, আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করে আমার একটা ফলোয়ার্স হয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম যে এবার এরপরে ওপেন মাইক করে একটা সেট তৈরি করব, তারপরে গিয়ে স্ট্যান্ড আপ করব। তো তখনই নির্বাণ ইভেন্টস, মানে যারা আমাকে ম্যানেজ করে, তো নির্বাণ ইভেন্টস ওরা আমাকে অফার দিল যে চলো, আর দেখলাম যে ওদের সাথে আমার অনেকটা মানসিকতা ম্যাচও করে যাচ্ছে। নির্ভাইমেন্টস কত দিয়েছে এই প্রমোশনটা করার জন্য? নির্বাণ ইভেন্টস আমাকে দেয়নি, আমাকে খাইয়ে দিলেই হয়। আচ্ছা। যেমন তুমি আজকে খাইয়ে দিলে বিরিয়ানি। হ্যাঁ, তো ওরা বললো, আমি অ্যাকচুয়ালি ওদের সঙ্গেই শো করি, 3টে টিকিটের শো হুম। ওদের সাথেই করেছি। না, জোকস অ্যাপার্ট, কারণ হ্যাঁ, হুম, এটা এটা খুব গুরুত্বপূর্ণ হুম, যে এটাও অনেক ছেলেমেয়েরাও জানতে পারবে যে একজন প্রফেশনাল আর্টিস্টের জন্য, সেটা যে কোনো ফিল্ডের হোক, একটা ইভেন্ট টিমের সাথে থাকলে তার আর্টিস্টিক্যাল কাজ ছাড়া বাকি ঝাঁকিগুলো ইভেন্ট টিম নিয়ে নেয়, একদম হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একদম তুমি খোলা মনে পারফর্ম করতে যেতে না, তো পারছো। আমি যদি ভাবি যে অডিয়েন্স কোথায় বসলো, একটা চাপ হচ্ছে, ঝামেলা হচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার যে ওপেন মাইক যে কালচারটা, যেটা তুমি বললে যে কিভাবে স্ট্যান্ড আপ কমেডিতে আসবে, মানে যারা ঢুকতে চাইছে, তো কেউ 3-4 মিনিটের একটা সেট লিখতে পারে, গিয়ে কোনো একটা ক্যাফেতে বা কোথাও টেস্ট করলো, জোক টেস্ট করলো। কেননা অনেক সময় তো মনে হতে পারে যে আমি জোক লিখলাম, আমার কাছে এটা ফানি, কিন্তু হয়তো দেখা গেল যে অডিয়েন্সের কাছে ফানি নয়, তো হতে পারে ওটাকে চেঞ্জ করতে হবে একটু, বা ওটাকে বাদ দিতে হবে। তো এরকম করে জোক টেস্ট করে 3 মিনিটের করে ও এবার গিয়ে কারো হয়ে, কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানের হয়ে ওপেন করতে পারে। তো ওই কালচারটা তো এখানে ছিল না, কেননা এখানে আমরা তো স্ট্যান্ড আপ কমেডিয়ান কাকে দেখে শিখবো, মানে একদমই তাই, হ্যাঁ, তো একদমই তাই। শুরু কাউকে বা করতেই হতো। তখন এন্টারটেনমেন্ট বলতে কিছু টিভি শোস এবং সিনেমা ছিল, মাঝখানে কিছু হাসির সিরিয়াল বা ইত্যাদি, মোদ্দা কথা টিভির মধ্যে লিমিটেড হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটার যে এই কমেডির যে একটা ডিফারেন্ট কালচার হতে পারে, একটা জোন হতে পারে, এইটা মূলত বাংলাতে তোমাদের হাত ধরে এসছে, হ্যাঁ, অনেকেই করছে কাজ একসাথে, এখন আস্তে হ্যাঁ, আস্তে আস্তে করছে। আস্তে অনেকেই মানে আমি করছে। বলছি তোমাদের এই যে জেনারেশন, তুমি হুম, হুম, বলো, দীপাংশু বলো, বা আরো দু চারজন, শিলাদিত্য আছে। শিলাদিত্য হুম, আছে। হুম। শিলাদিত্যরা অ্যাকচুয়ালি আমার আগে থেকেই করছে স্ট্যান্ড আপ কমেডি। দীপাংশুদা, শিলাদিত্য, এরা প্রপার স্ট্যান্ড আপ কমেডি আগে থেকেই করছে। মানে সেরকম দিক থেকে দেখতে গেলে আমিও আগে স্ট্যান্ড আপ কমেডি করতাম দীঘাতে, মানে দীঘাতে কোভিডের আগে। আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করিনি, তো ওটা তো প্রপার কলকাতার মানে সিনের মধ্যে পড়ছে না, তাই জন্য আমি কাউন্ট করছি না। না 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 না। তো দীঘাতে তখন আমি স্ট্যান্ড আপ কমেডি শো করতাম। দীঘাতে কোথায় করতে? তো আমাদের ওখানে দীঘাতে তো অনেক হোটেল আছে, তো আমাদের বাড়ির ওখান পাশেই তো একজন ওনার ছিলেন, মানে শামীম আক্তার। তো শামীমদা আমাকে বললেন যে স্ট্যান্ড আপ করবি, তখন আমি তো জাস্ট শামীমদাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, আপলোড করিনি, যে এরকম একটা এটা ফানি হচ্ছে কিনা দেখো। তো তো শামীমদা বললো যে তুই স্টেজেই কর। তো তারপরে আমি স্টেজে
তার আগে একটা ঘটনা আছে। আমি নিজেদের মানে ভাই বোনদের বসিয়ে মানে এরকম একটা শ্যুট করিয়েছিলাম, যাতে মনে হয় যে আমি পারফর্ম করছি কোথাও। ও আচ্ছা, একটা সেট লিখেছিলাম 6 কোথায় মাস ওটা, ধরে। কোথায়? ওটা হচ্ছে আমার বাড়ির ওপরেই। কোন সময়, কোভিডের সময়? না না, কোভিডের আগে। ও, তার মানে হ্যাঁ তার আগে থেকেই তোমার এই এফর্টটা হ্যাঁ, চলছে এফার্টটা, টু হ্যাঁ বি আ কমেডিয়ান। হ্যাঁ। তো তখন দেখলাম যে ওদেরকে বললাম যে শুধু হাসতে হবে, অ্যাক্টিং কর, যেভাবেই হোক হাসতে হবে। যেভাবে। তারপরে দেখছি এত হাসছে, আমি দেখছি যে ওদের পারফরমেন্স বেটার হচ্ছে আমার থেকে। ওরা আলাদাই নাটক করছে, তো আমি বললাম যে না, এটা বুঝে যাবে, মানে স্টার্টই করে নিয়ে আসছে। তারপরে ওই শামিমদা যখন আমাকে বললো যে একটা আমাদের হোটেলে পারফর্ম করবে, একটা কর্পোরেট শো হবে, তো আমি কর্পোরেট শো মানেও জানতাম না। হুম, হুম। তো আমি ওখানে গিয়ে পারফর্ম করলাম, ওইটাই। তারপর থেকে ওটা লাইভের ফার্স্ট? ফার্স্ট ওটা ওকে, লাইফে। কেমন হয়েছিল? ওটা ভালো হয়েছিল, তো ওখান থেকেই মজা পেলাম। না, আমি ভাবতে পারিনি যে ওই রকম লাফটার আসে, কেন স্টেজ থেকে তো কখনো না, একটু এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স থাকলে, করিনি। হ্যাঁ। তো হ্যাঁ, ওইখানে তারপরে আমি স্টপ করে দিই, কন্টেন্ট ক্রিয়েশন করি, কেননা কোভিড চলে আসে। হুম, তো কন্টেন্ট ক্রিয়েশনে দেখলাম যে মজা আসছে, হুম। মানে ভিডিও বানাতে। তারপরে ওইটাই কন্টিনিউ করি, তারপরে মজা আসছে, তারপর টাকা আসছে। তারপরে স্ট্যান্ড আপ ভুলে যাই, টাকা আমাকে ভুলিয়ে দিয়েছিল স্ট্যান্ড আপ। আচ্ছা। তারপরে আস্তে আস্তে করে এখন ব্যালেন্স করার চেষ্টা করছি। আমার মাথার মধ্যে এটাই ছিল যে স্ট্যান্ড আপ কমেডি করবো। হুম। আচ্ছা, এইটা জিজ্ঞেস করছি যে ধরো কমেডি চ্যানেলে তোমার কাছে কি বিভিন্ন স্পন্সর এন্ডোর্সমেন্ট আসে? হ্যাঁ, আসে আসে। আসে। হ্যাঁ। সো এটাও তো একটা যে কোনো কমেডিয়ানদের ক্ষেত্রে হুম একটা আর্নিং সোর্স হতে পারে হুম। আজকের ডেটে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনে তো আসে। মানে হিন্দিতে যেমন সময় বা ওরা তো ফাটিয়ে করে, হুম হুম হুম। বাংলাতেও সেই মার্কেটটা খুলছে। খুলছে, আস্তে আস্তে খুলছে। এবার একটু মানে সিলেক্ট করে করা উচিত। দেখো, তোমাদের ক্ষেত্রে তো সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি বলছি হুম যে ধরো এই শুরুর দিকে যারা কলেজ সদ্য পাশ করেছে বা কলেজ স্কুল করতে করতে কন্টেন্ট ক্রিয়েট করছে, তার কাছে একটা ছোটোখাটো অ্যামাউন্টগুলোও ইম্পর্টেন্ট হয়ে যায় তার সেট আপ চালাবার জন্য বা ইত্যাদি চালাবার। হ্যাঁ, ওটা ইম্পর্ট্যান্ট হয়। সে আমি ইনকামের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে অনেক সময় হয় এমন টাইপের এলো যেটা এক্সপিরিয়েন্স না থাকলে বোঝা যায় না। হয়তো ওই প্রমোশনটা করে দিল, কিন্তু পরে 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 সমস্যায় পড়ে, চ্যানেলের জন্য সমস্যায় পড়লাম। আমি ওই চ্যানেলের দিক জন্য থেকে বলছি, সমস্যা হবে, লিগাল দিক থেকে সমস্যা লিগেল করবে। দিক থেকে সমস্যা হ্যাঁ, হবে, সেগুলো দেখে নেওয়া দরকার। বা কেমন টাইপের অ্যাপ বা কিছু প্রমোট হুম, করছে সেটা। হুম, হুম। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরো কমেডিয়ানদের পক্ষ থেকে এরকম কখনো হয়েছে যে তোমার যে চ্যানেলের নাম বিটকেল বাঙালি, এমন কোনো কমেন্ট এসছে যে যেটা পড়ে মনে হয়েছে এটা আরো বড় বিটকেল, বা এমন কোনো মন্তব্য উড়ে এসছে তোমার কাছে? এটা তো আসেই। হ্যাঁ। এটা তো আচ্ছা, তোমার লাইফে সব থেকে বড় বিটকেল ঘটনা কি, সেটা বলো। আমি যদি রিসেন্ট, বিটকল ঘটনা তো অনেক হয়েছে। আমি যখন পড়ানো স্টার্ট করি, হুম, 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 তখন তো আমি একটা চা দোকানে আড্ডা মারতাম। হুম, তো পড়ানোর কোনো ইচ্ছে ছিল না। একদিন চা খেতে খেতে আমার একজন বন্ধু বলে চল একটা জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, আমাকে নিয়ে গেছে, আমি ভাবছি খাওয়াবে, ফ্রি হ্যাঁ, খাওয়ার পেয়ে চলেই যেতাম। তো ওখানে গেছি, হুম, গিয়ে বলছে একজনের বাড়িতে ঢোকালো। আমি বলি কি রিলেটিভ? বলছে না, শোন। দেখে বলছে কাকিমা এ পড়াবে। কি রে? আমি একটু মানে অঙ্কে ভালো ছিলাম বলে ওকে বলেছিল, হয়তো কেউ অঙ্কের কেউ থাকলে তোমার কি বলবে। হলদিয়াতেই কলেজ ছিল? না, আমার বোলপুরে। বোলপুরে? তুমি বোলপুরে থাকতে আগে? হ্যাঁ, আমি কলেজটা বোলপুর, মানে শান্তিনিকেতনের একটা কলেজ থেকে, বেসরকারি শান্তিনিকেতন, ইঞ্জিনিয়ারিং আচ্ছা। কলেজ। ও, ইঞ্জিনিয়ারিং কলেজ, হ্যাঁ ও হ্যাঁ। বাবা। ওই কিছু হচ্ছিল না বলেই তো করতে হলো। আরে কলেজের লোক তোমাকে মানারির মামলা করবে সব। কলেজের লোক নিজেদের উপরেই মানহানির মামলা করে, ওরাই বেরোতে চাইছে ওখান থেকে। তো আমি পড়ানো স্টার্ট করলাম। আমি বলছে টাকা দেবে, তো আমি বলছি টাকা দেবে আমার পড়ানো দেখে? বলছে হ্যাঁ। তো তারপরে আমি পড়াতে গেলাম প্রথম দিন। তো আমার ভয় লাগছে যে কিভাবে পড়াবো, যদি ধরে ফেলে যে আমি পারি না। তো তারপরে আমি পড়ানো স্টার্ট করলাম। অঙ্ক অঙ্ক করাতাম তো। এবার আমি ভাবছি একটু আলাদা ধরনের, একদম ইমপ্রেস করে দেবো প্রথম দিন পড়াতে গিয়ে। তো মানে ছাত্র ছিল না ছাত্রী ছিল? ছাত্র ছাত্রকে impress? পড়িয়ে যে কি টিচার, মানে ওই ইমপ্রেস। কি টিচার আছে? কি মারাত্মক টিচার, আবার ডিরোজি এসছে। তো আমি স্টার্ট করলাম। কোন ক্লাসের স্টুডেন্ট? ও 9-এ পড়তো, আচ্ছা। 9-এ। তো আমার এখনো মনে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি ওকে বোঝাচ্ছে। তো আমি একটা অঙ্কে
আমি ওকে বলছি, ও লিখছে এক একটা, মানে আমি চাইলে আমিও করে দিতে পারতাম, কিন্তু না, আমি দেখাতে চাইছি যে আমি আমি মুখে Experienced. মুখে মুখে অঙ্ক করাই। তো অঙ্ক করাচ্ছি, কোনোদিনও তো পড়াইনি, এবার মাঝখানে চলে গেছে, অঙ্কটা একটা প্রুফ করতে দেওয়া ছিল কিছু, মাঝখানে গিয়ে বুঝতে পেরেছি এটা মিলবে না, গ্যাপ মেরে যে 15-20 মিনিট নষ্ট করেছি বুঝিয়ে বুঝিয়ে, এবার বুঝতে পেরেছি ওটার কোনো মতে মিলবে না কিছু। এবার প্রথম দিন পড়াতে গেছি, আমি তো এটাও বলতে পারবো না ও সরি ভুল হয়ে গেছে, আবার প্রথম ইমপ্রেশন ডাউন হবে। তো মিলবে না যখন, আমি ভাবছি এটাকে কি করা যেতে পারে, আর প্রথম দিন মেনেও নেব না যে আমার ভুল হয়েছে, আমি বললাম এটাকে পুরোটা করাই, আমি পুরো ভুলটা করালাম, পুরো ভুল হলো, উত্তর আলাদাই বেরোলো আমি জানি। আমি বলি মিলেছে? বলছে না স্যার মেলেনি। আমি বলি তাহলে দেখ, কোনো অঙ্ক করার আগে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট যে কোনটাতে মিলবে না, কোন প্রসেসে অঙ্ক হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটাতে হবে না, তাহলেই তো তুই বুঝতে পারবি কোনটাতে হবে। ও আমি শুনতে পাচ্ছি ও টয়লেটে গেছে, মাকে বলছে আলাদাই পড়ায়, অদ্ভুত টেকনিক। তারপর থেকে ইচ্ছে করে করে ভুল করতাম, আর বলতাম যে এটাতে হবে না, এটাতে কাটিস না, এরকম বক্স করে নিচে লিখে দে যে দিস ইজ নট দ্য কারেক্ট প্রসেস। এটা একটা টেকনিক। অসাধারণ। এটা কত সালে? এটা ও, চোখে জল এসে যাচ্ছে। 17-র দিকে হয়েছে। 17-র দিকে। তারপর তো তুমি 2-3 বছর পড়িয়েছো। হ্যাঁ, তারপরে পড়িয়েছি আমি তো ম্যাথ। তুমি কি এইভাবেই পড়াতে? না, তারপরে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছিল, এখন বললেও কিছু না, এখন পড়াই না। যারা পড়েছে আফসোস করবে বলে এই জন্য কম নাম্বার। আমাদের একজন স্যারও ছিলেন এরকম করতেন, ক্লাসে পড়াতেন তো সবাইকে ভালো করে দেখতে হতো যে স্যার কি পড়াচ্ছেন, কেননা স্যার মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করে দিতেন। ভুল করার পরে কেউ না ধরতে পারলে স্যার ভাবতেন তাহলে কেউ দেখছে না, স্যার বলতে ঠিক আছে, সবাই বলতো হ্যাঁ সবার তো অভ্যেস আছে, তাই বলি আমি এখানে ভুল করলাম, তো সবাই বলতো এবার তাহলে দেখতে হবে। তারপরে আমি বুঝলাম স্যারের ভুল হয়ে গেলেও স্যার ওটাই বলতেন, স্যার ইচ্ছে করে আমি স্যারের থেকে এইটা শিখেছি। ওরে বাবারে। এই পড়াতে গিয়ে তোমার ধরো যারা মানে এই রকম মোস্ট ফানি এক্সপিরিয়েন্স কি হয়েছে? পড়াতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম দিন একটা তোমার পড়ানোর ইতিহাস নিয়ে একটা কমেডি শো হয়ে যেতে পারে। হ্যাঁ, পড়ানোর তো মারাত্মক। একটা বাড়িতে পড়াতে গেছি, তো মাথা গরম হয়ে গেছে, একটা অঙ্ক পারছে না। এবার যে বাড়িতে পড়াতে গেছি তার বাবা মারা আমাকে অনেক টাকা দিচ্ছে, তো বেশি মারাও যাবে না, ভয়ও পাচ্ছি, কেননা টাকা না দিয়ে ওরা আমাকে মারতে পারে। তখন প্রথম দিন মাথা খারাপ হয়ে গেছে, আমি ভাবলাম একটা চড় মারবো, তো এরকম করে হাতটা তুলেছি, দরজা থেকে বাবা ঢুকে গেছে তার। এবার আমি কি করতে আম্পায়ারদের মতো এরকম মাথা চুলকাচ্ছি, তার মাথায় হাত দিয়ে এরকম করছি, ও অবাক যে আমি করলাম কি, আমি তো ম্যাথস পারিনি। আর একটা বাড়িতে পড়াতে গেছি প্রথমের দিকে, আমি তো প্রচুর ক্রিকেট খেলতাম, তো ছেলেটা পড়ছে 11-এ পড়ছে, দেখলাম একটা ও ক্রিকেট খেলে, তো প্রথম দিন, এটাও প্রথম দিন পড়াতে গেছি, বলটা আছে নিয়ে আমি স্পিন করছি, এরকম করে ওদিকে করছি, ওখান থেকে বলটা পড়ে এখানে আসছে, আবার এরকম করছি, এরকম করতে করতে আমি ভুলে গেছি আমি পড়াতে এসেছিলাম, ও পড়ছে। এবার ওর বাবা ঢুকেছে প্রথম দিন স্যার কেমন পড়ায় দেখার জন্য, যখন ঢুকেছে বলটা তখন বাতাসে, বাবা ঢুকে অবাক যে বলটা কে ছুঁড়লো, বাবা আবার দেখলো যে পায়ের কাছে বলটা পড়ে আবার আমার কাছেই ফেরত আসছে, বলে টিচার এসে বল ছুঁড়লো ঠিক আছে, আবার লেগ স্পিন করে। বাবা কি বলছে তারপর? বাবা দরজা লাগিয়ে দিয়েছে। তারপরের দিন যেভাবে আমি পড়াতে গেছিলাম, লজ্জায়। গার্জেনদের সম্পর্কে থেকে সব থেকে ফানি কি কোশ্চেন আসতো ছেলে নাম্বার পাবে তো? ধরো কোনো একটা খুব সিরিয়াস প্রশ্ন করলো, তুমি কি উত্তর দিতে? আমি এটা জানতে চাই, মানে আমি একটা আলাদা একদিন এপিসোড বানাবো যে বিটকেল বাঙালির বিটকেল কোচিং সেন্টার। গার্জেনদের দিক থেকে তো হ্যাঁ পারছে তো, আমার তো একটাই কথা, যদি টাকা টাইমে দিয়ে দেয় ঠিক পারবে, টাকা না দিলে পারবে না। আর যেদিন টাকা দিয়ে দিত সেদিন যখন এসে জিজ্ঞেস করতো, আমি বলতাম যে আইনস্টাইনের পর একজন এসছে, আপনার ছেলেই এসছে, এরই হবে, যাওয়ার এরই হবে। আর খাওয়ার, আচ্ছা খাওয়ার তো দিতে, খাওয়াটা নিয়ে একটু শুনি, খাওয়াটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, দেখেছি আমি ওটা, যে টিউশন টিচারদের খাবার দেন না কেন। ওটাও দেখেছি যে বাবা মা বাড়িতে না থাকলে স্টুডেন্টের পড়া।
খাওয়ার নিয়ে তো আছেই, মানে সত্যি কথা বলতে কি পরপর পড়ানো হচ্ছে তো, এর বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে, আমি ব্যাচে পড়াতাম না কেননা কেউ পড়তে রাজি হতো না বলে, তো আমি আমি এর বাড়িতে তার বাড়িতে গিয়ে পরপর পড়াতাম, খিদে পেতো, এবার এক্সপেক্ট করতাম যে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিক, এবার আচ্ছা। একটা জায়গার পর না নিজের সঙ্গেই খেলছি যে খাবার যতক্ষণ না দেবে আমি পড়ানো স্টার্ট করবো, আমি বকছি ওকে, পড়া পারছিস না, হোমওয়ার্ক দিয়ে দিই, যাতে বাবা মা শুনতে পায় যে এই বাবা ছেলেকে বকছে, খাবার দিয়ে দিয়ে একটু। তারপরে খাবার দেওয়ার পরেই একদম কিছু মাইন্ড করিস নি তো। আবার একই একই স্টুডেন্টের সঙ্গে আবার বেশি ফ্র্যাঙ্ক হয়ে গেলে আমি দেখেছি যে খাবার দিয়েছি, আমি একবার বলে দিয়েছি যে খা না এরকম, বাস স্টুডেন্ট মেরে দিয়েছে। মেরে দিয়েছি কি প্রত্যেক দিন খাবার আসছে ওই খাচ্ছে, বাড়িতে বলতেও পারছি না আপনি খাবারটা এদিকে দেবেন, মাঝখানে নয়। খাবার নিয়ে ভালোই হতো, আর যে বাড়িতে খাবার দিত আমি একটু আগেই পৌঁছে যেতাম, একটু বেশি সময় পড়াতাম। রসিয়ে বসিয়ে ওটা মানে লাঞ্চ ডিনারের প্যাকেজ হয়ে যেত। এক্সট্রা ক্লাসও নিতাম, ওরা হবে এত এক্সট্রা ক্লাস কেন। এলি সাজিয়ে গুজিয়ে খাওয়াচ্ছে। ওর বাড়ির পাশ থেকে ফিরছি একবার এক্সট্রা ক্লাস করছি। মানে ধরো পরে যদি তুমি কোনোদিনও কোচিং সেন্টার খোলো, এই ভিডিওগুলো বার করা হবে। মিটকেল টিচার, হ্যাঁ এরকম চাপ হবে কিন্তু, খুব চাপ। খুব চাপ হবে। আচ্ছা, স্টুডেন্ট তো গেল, স্টুডেন্টের সাথে তো শুনলাম, এবার গার্জেনেরও একটা শুনলাম, আর কিছু একটু যদি বলো যে গার্জেনদের সাথে কিরকম অদ্ভুত এক্সপিরিয়েন্স আছে তোমার? গার্জেনদের সাথে তো মানে একটা তো বিভিন্ন ধরনের হয়, একটা তো কমন থাকে যে স্যার এক্সট্রা করিয়ে দিন, তো আমি আমি মাঝে মাঝে কী হতো, কাউকে পড়ালাম, তার কোনো বন্ধু পড়বে, বললো স্যার আমার একজন বন্ধু পড়তে চাইছে, গেছি এরকম একটা জায়গায়, এবার আমি জানতাম না যে ওর মানে যাকে পড়াতে গেছি তার দাদু হচ্ছে ওই রকম টিচারকে ডেকে তার শখ হচ্ছে 1 মাস পড়িয়ে বের করে দেওয়া, যতই ভালো পড়াক, মানে এরকম মানে চেঞ্জ, আচ্ছা, মাইনে দেয় না? মাইনে দেয় না? মাইনে দিল তারপরে চেঞ্জ, এবার চেঞ্জটা যেভাবে হচ্ছে, এ আবার কি ধরনের হ্যাঁ, এরকম। টিচার পাল্টানো শখ? শখ, এটা টিচার পাল্টাবে। তো যেদিন আমি লাস্ট গেছি, মানে আমি তো জানতাম না লাস্ট ওটা, আমি পড়াচ্ছি, হোমওয়ার্কও দিয়ে দিয়েছি, পরের দিন এসে খিদেও, তো এসে আমাকে বলছে স্যার কেমন পড়ছে, আমি বললাম, খুব, দাদুটা? হ্যাঁ তার দাদু, খুব ভালো পড়ছে, কেননা ফিজ পেয়ে গেছিলাম তো, খুব ভালো পড়ছে, বলছে হবে আমি, হ্যাঁ তো হবে, পারবে, বলে বাহ, তাহলে মানে এ অঙ্ক করতে পারবে তো, বলে হ্যাঁ পারবে, বলে ঠিক আছে তাহলে আপনার আসার দরকার নেই। আমি ভাবছি ইয়ার কি মারছে, আমি হাসছি, আচ্ছা। আর একটু হলে হাই ফাইভ দিয়ে দিতাম দাদুকে, কে পারবে তো তাহলে আপনার আমি হাসছি, আমি বলি, এরকম হাসছি, বলে না স্যার আপনি নেক্সট দিন থেকে আসবেন না। এবার আমার হাসিটা একটু এরকম হয়েছে, হালকা মিডিয়াম রেখেছি, কারণ স্টুডেন্টও দেখছে তো, স্টুডেন্ট চুপ করে, স্টুডেন্ট তো জানে, তা আমি বলছি যে আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এবার বলবে যে ইয়ার কি মারছিলাম, বলে, ঠিক আছে তাহলে আমরা অন্য টিচার দেখে নিয়েছি। আমি তারপরে কি করব, আমি 10 মিনিট বসে আছি চুপচাপ, যেটা কি হলো যে পারবে তো, বলছে হ্যাঁ, তাহলে আসার দরকার নেই। আমি তারপর থেকে পারবে বললে, আমি বলে পারবে আমি যদি দেখাই, কিছুটা পারছে, কিছুটা পুরোটা না। পড়াতে গিয়ে এক 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 সময় হতো যে পড়াতে যাচ্ছি তো, এবার আমাদের কম্পিটিশন হতো, মানে স্টুডেন্ট, আমি টিচার তো, মানে কে কত ফাঁকি মারতে পারে, মানে আমিও মাঝে মাঝে ফাঁকি মারতাম, স্টুডেন্টও ফাঁকি মারছে, খেলা থাকলে আমি মানে মানে আমি, ক্রিকেট ক্রিকেট হ্যাঁ ক্রিকেট ফুটবল যে কোনো ম্যাচ থাকবে, আমার কোনো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, আমার যেতে ইচ্ছে করছে না, যে স্টুডেন্ট তারও হয়তো আজকে পড়তে ইচ্ছে করছে না, কিন্তু সে অত অজুহাত দিত না, সে জানে স্যার দিয়ে দেবে বাড়িতে, তো আমি বারবার বলতাম যে বাইক খারাপ হয়ে গেছে, বাইক খারাপ হয়ে গেছে, এবার এতবার বলেছি বাইক খারাপ হয়ে গেছে, একবার বলছি বাইক খারাপ হয়ে গেছে, স্টুডেন্টের বাবা বলছে কিন্তু স্যার আজকে তো ম্যাচ নেই। এবার অনেক সময় হতো না যে আমার যেতে ইচ্ছে করছে না, আমি হয়তো ওদেরকে বলতাম যে যাব না, আজকে পড়াতে যাব না, কিন্তু ওই সময়ই কল চলে এলো যে স্যার আমরা একটু নেই, আজকে আসতে হবে না, এবার তো আমি মানবো না, যে কেননা তাহলে তো ওটা আমাকে এক্সট্রা করাতে হবে, তখন আমি একদম ডিপ্রেস হয়ে যাবো, এরকম করলে হবে বলুন, এরকম করলেও পারবে, এই করে করে গ্যাপ হয়ে পড়তে তো যাচ্ছে, হবে। তাহলে ওটা আমার ক্লাস হয়ে গেল, আমাকে এক্সট্রা করাতে হবে। মানে অভূতপূর্ব স্ট্র্যাটেজি। যারা মানে যে গার্জেনরা দেখছে এটা, তারা ভাববে যে গুণাক্ষরেও যেন অ্যালগোরিদম আমার ছেলে মেয়ের প্রাইভেট টিউটারের কাছে এটা পাঠিও না।
ওদের শেষ হয়ে গেছে, ওদের আর কিছু নেই, ওরা বুঝে গেছে ওদের পডকাস্ট দেখতে হবে না। এবার এবার একটা কথা বলো, যে ধরো পড়ালে তো একটা ফিক্সড ইনকাম থাকে, ঠিক আছে, যাই হোক একটা সংসারের জন্য সেটা দরকার, তারপরে তুমি আবার সংসারী মানুষ, ঠিক আছে, সো সেখান থেকে যখন কন্টেন্ট ক্রিয়েশনে এলে, পড়ানোটা ছেড়ে দিলে, একটা টালমাটাল ইনকাম এখানে থাকে, মানে কোন মাসে কত আসবে কেউ জানে না। তো এইগুলো নিয়ে বাড়িতে কথাবার্তা বা নিজের মাথায় কখনো প্রেশার লাগেনি? এবার আমি তো যখন মানে আমি তো অনেক দিন পর্যন্ত দুটো একসাথেই মানে পড়াতাম এখানে। আমি কিন্তু সিরিয়াসলি পড়িয়েছি, এগুলো পাঁচ লাইনের জন্য এক দুটো অ্যাড করেছি, বলে দিই আগে থেকে। এটাও যাতে নাহলে বাকি যারা মাইনে দিয়েছে এটা কাটবে ফেরত না কিন্তু, চাইতে আসবে। এটা কাটবে না কিন্তু, বলবে না যে এটা এটা ফানি ছিল না, বাদ দে। না, পড়াতাম আমি, মানে যেটা আমি করাতাম না এক্সট্রা করিয়ে দিতাম। আমার মনে পড়লো যে কি করতে বসেছি। খুব ভালো করে পড়াতাম, পড়াতে আমার ভালো লাগতো। আর যেটা কন্টেন্ট এটা ক্রিয়েশন, কি ফেরত চাইবে এই ভয় বলছো? না ফেরত চাইবে না, আফসোস হোক, ওদের আফসোস হচ্ছে কিন্তু এতটা না হোক। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনে আমি অনেক পরে মানে আমি পড়ানো ছেড়েছি। কন্টেন্ট ক্রিয়েশনে যখন দেখছি যে একটা আর পড়ানোটা আমি, আমার কিন্তু এখনো পড়াতে ইচ্ছে, মানে কিন্তু আমি পড়াই আর না। পড়িও না। এরপরে তো আর কেউ পড়বে, আমি পড়ালে কেউ পড়বে না। আমি পড়াচ্ছিলাম না এই জন্য, মানে ছেড়ে দিলাম এই জন্য যে শো থাকলে বারবার বলতে হতো এটা এক্সট্রা করিয়ে দেবো, এটা এক্সট্রা, আর এক্সট্রা তো হতো না। মানে তখন আমার বারবার বলতেও খারাপ লাগে, টাইমটা বের করতে না, পারছিলাম না। যখন শো আসা শুরু হয় তখন তো আমি তো অনেক পরেই ছেড়েছি, তুমি কনফার্ম হয়েই ছেড়েছো? কনফার্ম হয়েই ছেড়েছি। কনফার্ম হয়েই বলছো যে আর পড়াতে যেতে হবে না? হবে না, এবার ঠিক আছে, এবার যদি আমার কন্টেন্ট ক্রিয়েশন যদি কিছু হয়ে যায়, তখন আমি আরেকটা ভিডিও বানাবো, যে ওগুলো এমনি হাসানোর জন্য ওগুলো লিখে নিয়ে গেছিলাম। না, আমরা দেখাবো, দেখো বিটকেল বাঙালি কোনো স্ক্রিপ্ট নেই, যাহা বলি আছে মন থেকে বলি আছে। যাই হোক, আমি এই এই- এই সূত্রেই বলছি যে ধরো মানে ভোটে, মানে তোমার তো যথেষ্ট পপুলার এখন ফেস, তো ভোটের সময় ভালো কোনো অফার আসেনি? ভিডিও তো এই সময় তো সবার কাছেই অফার এসছে, মানে আমাকে, মানে এরকম এসছে এক একটা ভিডিওতে 10 লাখ টাকা, মানে পলিটিক্যাল অফার। কিন্তু আমি যেটা দেখলাম, আমি ভাবলাম ওটা মানে অত টাকার অ্যামাউন্ট তো প্রথমে আমি ভাবলাম, আমি ওদেরকে পরিষ্কার বললাম যে আমি এতদিন ধরে পরিশ্রম করছি, আমি বললাম যে আমি এতদিন ধরে পরিশ্রম করছি, পরিশ্রম করে মানে তোমরা কি 10 লাখে কিনে নেবে ওটা? মিনিমাম 15-20 ঘর। তো ওরা বলছে না, ওরা বলছে না, সম্ভব নয়। এটা আসেনি, শুধু সিরিয়াসলি আসেনি, এটা আমি পাঁচ লাইন বানিয়েছি, আসেনি। ওরা ভাবলো যে একে দিয়ে যদি আমি করাই, মানে একে দিয়ে যে ভোটগুলো পেতাম ওটাও পাবো না, আর কোথায় কি হয়ে যাবে না, আমার কাছে আসেনি। বাকিরা সবাই বলছে এসছিল, যে করতো তাকেই দেয়নি, তাকেই অফার দেয়নি, ভুল করেছে ওরা। এসছিল, ছেড়ে দিয়েছি, যে করতো সে। না, সেখানে সেখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলছি যে ধরো তুমি শুরুতেও বলছিলে যে এই যে কন্টেন্ট লেখার সময় এখন অনেক সতর্ক হয়ে গেছো, কিন্তু এটাও তো বাস্তব যে ধরো এই কয়েকদিনে গিয়ে একটা কমেডি শোতে, যদিও মানে একজন কমেডিয়ানের শোতে একটু এদিক ওদিক হওয়ার পর যেভাবে এখন এফআইআর কালচার শুরু হয়ে গেছে সেটা একদমই অন্যায়, কিন্তু স্টিল আমি বলছি যে আন্তাবড়ি কথাবার্তাও তো লোকে ফ্রিডম অফ স্পিচের নামে বলছে। সো সেই জায়গাটা দিয়ে তোমার কি মনে হয় যে কতটা সতর্ক থাকা, বা অনেক ক্ষেত্রে দর্শকের সাথে তোমাদের যে রিয়াকশন আছে সেখানেও কতটা সতর্ক থাকা উচিত? সতর্ক তো থাকা উচিত। এবার এখানে আমার একটা মানে আমি একটা জিনিস ভাবি যে বাউন্ডারি তো একটা থাকা দরকার, কিন্তু বাউন্ডারি তো আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা। মানে সেটা ফ্যাক্ট। এবার সবাই, মানে পৃথিবীতে সবাই ভাবে যে আমি ঠিক, মানে আমি যেটা ভাবছি আমার বাউন্ডারিটাই ঠিক, বাকিদের বাউন্ডারিটা ঠিক নয়। এবার কেউ ভাবছে যে এই টাইপের যোগ করা যাবে না, আবার অন্য একজন ভাবছে না ওটা করতে পারো, এটা করতে পারবে না। এবার একটা কমেডিয়ান যদি সবাইকে খুশি করে চলার চেষ্টা করি, তো অনেক বেশি মানে লিমিটেড হয়ে যাবে, ও যোগ ক্র্যাক করতে পারবে না। আমার মতে যে যার যে যোগটা ভালো লাগে না, সে সেই মানে সেই কমেডিয়ানকে দেখলো না, এইভাবেই করতে পারে। আমার মতে ইন্টেনশন দেখা উচিত। যদি সে বলছে যে আমি হাসানোর জন্য এটা করেছি, তো ওর ইন্টেনশন ছিল হাসানো, কাউকে হার্ট করা নয়। তাও যদি আমার ক্ষেত্রে এটা হয়, তো আমি সরি বলে দেবো, কেননা আমার ইন্টেনশন তো হাসানোর ছিল। কেউ যদি আঘাত পেয়ে যায়, আমার উদ্দেশ্য তো আঘাত দেওয়া ছিল না, তো আমি সরি বলে দিলাম। তোমার ক্ষেত্রে সব থেকে বিতর্কিত ভিডিও কোনটা বলে মনে হয় নিজের করা? নিজের করা আছে, এত বিতর্কিত আমি এখন
বলতে পারবো না, মানে ওটা প্রাইভেট করে দিয়ে আচ্ছা, অনেক আগে করেছিলাম। আলাদা করে দেখবো। ওটা, হ্যাঁ ওটা আমি, আচ্ছা, এইটা জিজ্ঞেস করছি, তুমি শুধুমাত্র শতরূপ ঘোষের নামটাই নিয়েছিলে কি? তুমি কনফিডেন্ট ছিলে যে ও কিছু করবে না? শতরূপ দাস সঙ্গে একবার আমার তার আগে দেখা হয়েছিল একটা বিয়ে বাড়িতে। হুম। শতরূপ দাস সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বললাম কথা হয়েছে মানে একটু পরিচিতি আছে মানে মারবে না। তা আমি বিন্দাস নিয়ে নিয়েছি। আর দেখলাম যে ওই পাঁচ লাইনটা এত কিছু অফেন্সিভ নয়, মজারই আছে। একজন কমেডিয়ানের ক্ষেত্রে অনেক সময় লিগ্যাল হুমকিও আসে, ঠিক আছে? তো সেগুলোর জন্য ভয় লাগেনি যে ভাই যা আর্ন করলাম সবই তো খরচা হয়ে যেতে পারে কোনো একদিন? মানে বিশেষ করে বিয়ার বাইসেপস একটা জোক বলার জন্য যা টাকা খসেছে ওর। তো ভয় মানে এমন একটা যে মানে অনেকে কেস খাওয়া বলে যে কেস খেয়ে গেছো কি না, বাট এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। এখন অব্দি খেয়েছো কি? না এখন তো খাইনি, কিন্তু ভয় ভয় তো সবাই পায়, ভয় সবাই পায়। এখনো খাওনি? ইটস গুড। আচ্ছা, তুমি এটাও তো ঠিক যে কেস খাওয়ার পর কিন্তু কমেডিয়ানের পপুলারিটি বাড়ে। আমার দরকার নেই, তুমি কি একটু পপুলারিটি বাড়াতে চাও? আমার পপুলারিটি ঠিক আছে। তাহলে ওই প্রাইভেট ভিডিওগুলো অন করে দাও। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জোক বলে অ্যারেস্ট হলেন বিটকেল বাঙালি। মজা হবে কিন্তু বাকিদের, তোমার হবে? আমার হবে না, না, তোমার বেরিয়ে হবে। বেরিয়ে মজা হবে। আচ্ছা, এইটা কি তোমার মনে হয়, মানে ইটস এ ভেরি সিরিয়াস কোশ্চেন, বাট তুমি তোমার মতো করে উত্তর দিও, বাট যদিও অন ক্যামেরা কতটা বলা সম্ভব হবে আমি জানি না, যে কমেডি করার না পরিবেশটা দিনকে দিন শক্ত হয়ে যাচ্ছে। আগে হয়তো 10 বছর আগে এত ভাবতে হতো না, এখন 10 রকমের কিছু ভাবতে হচ্ছে, কারণ এতগুলো কমেডিয়ানের বিরুদ্ধে এমন এমন সব অ্যাকশন হয়েছে যে মানে একটা লোকের নামে জোক বলার জন্য 4টে এফআইআর, 4টে স্টেটে, এটা আমি কোনোদিনও হতে পারে আমি ভাবিনি। তো এইটা কি তুমি ফিল করো যে এই সময়ের সাথে সাথে মানুষের এই অসহিষ্ণুতাটা একটু বাড়ছে, স্পেসিফিক্যালি কমেডির প্রতি? হ্যাঁ, তো মজাকে মজা বলে নিতে পারছে নিতে না। পারছে না, মানে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে, অনেক বেশি। মানে কোনো জোকে যে অফেন্ডেড হয়ে যাওয়া, মানে এখন যদি কাউকে বলেও দেয় যে তুমি জোকে অফেন্ডেড হয়ে গেছো, সেটাতে অফেন্ড হয়ে যাবে, যে কী করে বললে, আমি তো হইনি। মানে এরকমও ব্যাপার আছে, ভাবতে হয়। আর আগে আমরা যে কমেডিয়ানদের দেখেছি, যাদের এখন এক্সাম্পল দেওয়া হয় যে কত সুন্দর কমেডি করতেন, আগেকার যে কমেডি, কিন্তু তাদেরও কিছু কিছু সেট ছিল, যদি এখন আপলোড করা হতো, এখন যদি ওটা হতো, বিশাল কন্ট্রোভার্সি হতো। কিন্তু আগে তো এই ব্যাপারটা ছিল না। মানে যত দিন যাচ্ছে মানুষ মনে করছে তারা ইন্টেলেকচুয়াল হচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়। মানে যে জোকে অফেন্ড হয়ে যাচ্ছে, তাহলে আর কি হলো? আগে তো অনেক মানুষের মধ্যে এই সিম্পল জিনিসটা ছিল যে এটা জোক, ও হাসানোর জন্য বলছে, এখানে অত রেগে লাভ নেই। বড়জোর এটা করতো যে এর কমেডি আমি দেখবো না, আমার ভালো লাগে না, এতটা করা যেতে পারে, হাসানোর জন্যই তো বলছে। এখন যেরকম এফআইআর হয়ে যাচ্ছে, টেররিস্ট বলে দিচ্ছে, জোক যেন ছুঁড়ে মারবে, এরকম জোক শুরু মারছে। ডেঞ্জারাস। সত্যি, দ্যাট ইজ দ্য ব্যাপার। আচ্ছা, তুমি তাহলে একটা কথা বলো, 15 লাখ টাকা তো ছেড়ে দাও, ধরো 1 কোটি টাকার অফার এলো যে অমুক দলকে অফেন্ড করে জোক বলতে হবে, করবে? 1 কোটি টাকার অফার, দাঁড়া, মানে এটা কি কেউ দিচ্ছে তোমার মাধ্যমে? তো না, ধরো 10 করে যদি আসে, তাহলে 10টা করলে 1 কোটি হয়েই যায়। হয়ে যাবে। মানে তোমার কাছে 26-এ যদি 10-এর আসে, তাহলে ওই ইনফ্লেশন অ্যাডজাস্ট করে 31-এ 1 কোটি আসছে, ঠিক আছে? এরকম অ্যাকচুয়ালি মান সম্মান, আমার মান সম্মানটা বেশি ইম্পর্টেন্ট। আমার বাবা বলেছিল, মানে যে টাকা পয়সার কাছে মাথা নত করবি না যতক্ষণ না ওটা 1 কোটি হয়। তো করবো, কেউ থাকলে বলো তো। পাঠাচ্ছি বিভিন্ন দলের নেতাদের কাছে যে কাল থেকে ডিম ছুড়বেন না, বিটকেল বাঙালিকে 1 কোটি দিন। এখন তো ডিম মারাত্মক ব্যাপার হয়ে গেছে। ডিম নিয়ে একটা স্ক্রিপ্ট চাই বস। আমি 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 ভাবছিলাম ডিম নিয়ে একটা বানাবো। ডিম ডেঞ্জারাস এখন একটা অস্ত্র হয়ে গেছে, সবাই যাচ্ছে এইভাবে ডিম নিয়ে বাড়ি যাচ্ছে, মানে এমন মুখ চুপ করে যেন বোম নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, মানে একজন দেখছি দিল্লি থেকে ফ্লাইট নিয়ে এসছি ডিম মারবে বলে, আছি ভাই ওর থেকে লাদাখ চলে যাচ্ছিস ঘুরে আসতেছ ওই টাকা। ডিম মারবে মানে ও কি বলে আসছে সব থেকে বড় ব্যাপার, বাড়িতে। ও যেখান থেকে বলে বেরোচ্ছে, কোথায় আছিস ডিম মারতে,
কোন জায়গায়? কলকাতা? কলকাতায়। না, এখন কোন জায়গায় বলতে হবে না, ডিম মারতে বললে লোক জানে কোথায় মারতে হবে ডিম। আবার কে অফেন্ড হয়ে যাবে, মানহানির মামলা করবে। এটা এডিট। আচ্ছা, এবার এবার এই এডিটের কথা বললে বলে মনে হচ্ছে যে এরকম কোনো কন্টেন্ট হয়েছে যেটা পাবলিশ হয়ে গেছে, পপুলার হয়ে গেছে, তারপর মনে হচ্ছে বস এটা না বানালেও হতো। এটা তো মানে অনেক ভিডিও আগে দেখি, মানে পুরনো ভিডিও দেখি। এবার তো মানুষ তো গ্রো করে। এবার তুমি যদি আমাকে মানুষ ভাবো তো ঠিক আছে, এবার পুরোনো ভিডিও দেখলে মনে হয় এটা কেন করেছিলাম, মানে এখন আমার ফানি লাগছে না, বা এ কেমন জোক ছিল, এটা তো হবেই, মানে এখনকার কন্টেন্ট আমার পরে মনে হবে, দেখে মনে হচ্ছে যে যেমন এই আমার কেন বোধ বুদ্ধি ছিল না, এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমারও হয়। অনেকে বলে এখনো তোর নেই। এটা আবার 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 এটা মনে হয় যে ই বাবা আমি এরকম দেখতেছিলাম। সেটা তো আমি এখনো ভাবি যে এরকম দেখতে আছি। না মানে সেটাও একটা ব্যাপার, মানে যত গ্রো করে তত পুরোনো কন্টেন্ট দেখলে মনে হয় যে যে এটা না করলেই ভালো, কিন্তু ওটা না হলে এটা হতো না। না, তখন আবার ওই কন্টেন্ট গুলোই ভালো লাগতো। ভালো লাগতো, এটা ঠিক। তখন সবাই ওরকম, আমি যা বুঝলাম তোমার কথাটা শুনে, তখন সবাই এখন নিজে ভাবে যে ওই সময় এ বাবা এরকম কন্টেন্ট বানাতাম, এই সবাই ফিলটা সবাই হয়। বলে, হ্যাঁ। আর আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমার লাইফে তোমার ওপর সব থেকে বেশি জোক কে মারে? মানে আমার এই লোকটা আমাকে বস হেভি চাটে, আমি ওকে কিছু করতে পারি না কাউন্টারে, এরম কে আছে? কেউ মারে না, আমার আমার সাহস নেই কারণ। আর বাড়িতে যদি ঝগড়া টগড়া হয় বাড়িতে তখন ঝগড়া, কি তুমি তখনও কি জোক মারো, নাকি জোক মারার জন্য ঝগড়া হয় যে আবার তুমি joke মারছো? বাবা তো মানে বাবার সঙ্গে তো প্রচুর ঝগড়া হয়েছে, মানে এক সময় কন্টিনিউ ঝগড়াই হয়ে যাচ্ছে। তো বাবা একবার বলছে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যা। তো আমার তখন মন খারাপ, যে রেগে গেছি, বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। এবার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার বাবা জানে যে বাইরে বেরিয়ে কোথায় যেতে পারে। তো বাবা আবার কন্ডিশন দিচ্ছে যে তুই এর বাড়ি যেতে পারবি না, বোনের বাড়ি যেতে পারবি না। আমি বলি এ কি, বাবা খেলা শুরু করে দিয়েছে। যে আবার অপশন দিচ্ছে যে কোথায় কোথায় যেতে পারবি, কোথায় কোথায় যেতে পারবি না। তো আমি এত হেসেছি ওইখানে, যে আমার যত রাগ ছিল আমি আবার ঢুকে গেছি, মানে ওইভাবে ঢুকে আমি খাওয়া দাওয়াও করতাম। তো তোমারও তো নিশ্চয়ই হয়েছে যে বাড়িতে ঝামেলা হলে খাবো না, তারপরে যখন খিদে পেতো না কিন্তু না, ঝামেলা আমি মিটে যেত, এরকম করতাম না, আমি আগে আমার মতো করে খেয়ে নিতাম, তারপরে দিয়ে ঝামেলা। ঝামেলাটা করতাম যাতে বাকিরা না খায়, আমার আমারটা হয়ে গেল আমার ওই কমপ্লিট। ভুলটা হয়ে যেত খাওয়ার আগেই। সো এটা একটা ব্যাপার। আর ধরো আমি তোমার ওয়াইফকে জিজ্ঞেস করবো যে এ কি ঝগড়ার সময় জোক মারে? আমি যোগ মারি তো, আমি ঝগড়ার সময় বলি তো যে এইখানটাতে এই পাঞ্চ লাইনটা হলে ভালো হতো। সিরিয়াসলি বলি, খুব দুঃখ বউয়ের। তাহলে এখানে এটা বলা উচিত ছিল না, এখানে এটা ফ্লিপ হতো। এতে আরো রেগে যায় নিশ্চয়। ধরো তোমার প্রেফারেন্সের সোশ্যাল মিডিয়া কোনটা, ফেসবুক, ইউটিউব নাকি ইনস্টাগ্রাম আজকে ডেটে? এখন তো ইনস্টাগ্রামটা বেটার। যেহেতু জেনজি বেশি হ্যাঁ রয়েছে, হ্যাঁ, কমেডিটা অ্যাক্টিভ বেশি, বুঝতে পারছে, মানে আমার নিতে পারছে কমেডিটা। হ্যাঁ নিতে পারছে। তবে আমি ফেসবুক থেকেই আমি মানে আমার ভিডিওটা ফার্স্ট ভাইরাল হয় ফেসবুক থেকেই। আর ফেসবুকে হলে কি হয়, মানে ফেসবুকে একটা আমি দেখেছি যে একটা এজের ওপরে, মানে একটা ম্যাচিওর অডিয়েন্স থাকে। তো প্রথমে আমার কমেডি ফ্লিপ বা এগুলো আমি ইউটিউবে অনেক দিন আপলোড করছিলাম, আমি ভাবছি কেউ ধরতে পারছে না কেন, না যাচ্ছে না। কিন্তু ফেসবুকে যখন আমিও ভাবছিলাম যে অডিয়েন্স কি, মানে হয়তো অনেক অডিয়েন্সের মধ্যে কোনো প্রবলেম আছে, তারপরে যেই না ভাইরাল হয়ে গেলো মানে না, অডিয়েন্স ঠিক আছে। ফেসবুকে আমার প্রথমে ভিডিও ভাইরাল হয়, এখন দেখছি ইনস্টাগ্রামে আমি মানে অনেক পরে আপলোড করা স্টার্ট করি। আমি জানতাম না ইনস্টাগ্রামে আপলোড করে ওরকম কন্টেন্ট আপলোড করা যায়। তো আমি এখন দেখছি ইনস্টাগ্রামে যাচ্ছে ভিডিও। ওই পডকাস্টটা তো দেখেছো, এবার শতদ্রুদার সাথে আমি তোকে জিজ্ঞেস করি মেসি না রোনাল্ডো, তোমার প্রিয় কে? আমার মেসি। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডি নাকি মেমে কন্টেন্ট, কোনটা বেটার বানাতে তোমার নিজের আনন্দ হয়? আমার তো স্ট্যান্ড আপ কমেডি চ্যালেঞ্জিং, ওটা অনেক বেশি। ওকে, এবার ধরো সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও দেখলে সোশ্যাল মিডিয়া বন্ধ, চলছে না, তখন কি করবে? অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে মানে কমেডি করার যে সিদ্ধান্তটা, মানে এর পেছনে রিজন তো একটাই, মানে আমার বেকারত্ব। মানে বেকার থাকলে তো মানুষ এটা ওটা ট্রাই করে, তাই জন্য বেকার থাকাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তো ট্রাই করবে না। এবার যদি আবার
মানে চলে যায় বেকার আর প্রাইভেট টিচার থাকাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না, প্রাইভেট টিচারে তো বেকারত্বের পর, আচ্ছা, তা আবার যদি চলে যায় তো আবার বেকার হয়ে যাবো। প্রাইভেট টিচাররা অফেন্ড হবেন না এটা শুনে, আমি জাস্ট ও পড়াতো বলে বলেছি, এটা আবার বলে রাখি। কেউ শর্টসে এটা দেখলো সেভাবে অপমান করেছে, হ্যাঁ এটা হতে এটা পারে, স্পেসিফিক্যালি ওর জন্য। এটা হতে পারে, খুব অফেন্ড হয়েছে। আমি একবার একটা ভিডিও বানিয়েছিলাম যে আচ্ছা তুমি বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? বেঙ্গলি মিডিয়াম। আমি বেঙ্গলি মিডিয়াম। তো আমি যখন পড়ানো স্টার্ট করেছিলাম, তো ম্যাথসে যখন নামটা মানে যখন আমাদেরকে কাউন্ট করতে হয়, তো ইংলিশ মিডিয়ামকে পড়াতাম, তো এবার ওরা তো মানে টেবিল এইভাবে করে 3 1 3 3 2 এরকমভাবে, এবার ওরা ওরকমভাবে বলছে, আমি ভেতরে 3 একে 3 3 2 6 3 3 এরকম করেই করছি, কিন্তু ওদেরকে বলছি মুখে এক। এটা নিয়ে আমি একটা অনেক আগে ভিডিও বানিয়েছিলাম, মানুষ রেগে গেছে এত মজার একটা ভিডিওতে যে তুমি টিউটরদের অপমান করছো। আমি তাদেরকে বোঝাতে পারছি না আমিই পড়াই। না ডেফিনেটলি, তোমার কি এটা কোথাও কি মনে হয় যে মানুষ বেশি সেন্সিটিভ হয়ে গেছে, নাকি এন্টার পলিটিক্যাল সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে মানুষ সবাই সেন্সিটিভ হয়ে মনে গেছে? হচ্ছে মানে মানুষের একটা অভ্যেসে চলে গেছে যে আমাকে আজকে অফেন্ড হতে হবে, অনেকদিন অফেন্ড হওয়া হয়নি। আচ্ছা, দেখবে এটা একটা লুপে মানুষ ফেঁসে গেছে যে এটা বললো, একটা সুন্দর সুযোগ আছে অফেন্ড হওয়ার, আজকে অফেন্ডেড হতেই হবে আমাকে, তো একটু একটু রেগে যাই। অনেকে যারা নেগেটিভ কমেন্ট করে তারা তো মজা পায়, কেননা তারা নেগেটিভ কমেন্ট করলে তার রিপ্লাই পায়, সেখানে অনেকে লাইক করে। তারা পজিটিভ কমেন্ট করলে তো অত লাইক পাবে না, তো তারা অ্যাটেনশনটা পাচ্ছে নেগেটিভ কমেন্ট, তো ওরা মজা পেয়ে গেছে নেগেটিভ কমেন্ট করে। এবার যদি সব কিছু পজিটিভ হতে থাকে না, ওরা ডিপ্রেসড হয়ে যাবে, রাখতেই পারছি না, ওর জীবনে ডিপ্রেশন চলে আসবে। ওর জীবনে চলে আসবে। তো ওদের জন্য নেগেটিভ কন্টেন্ট দরকার, তাই জন্য ওর পজিটিভ হলেও নেগেটিভিটি ওখান থেকে খুঁজে নেয় ওরা। তুমি কমেন্ট পড়ো? না আগে পড়তাম, আগে মানে এফেক্ট খারাপ লাগতো, এখন আমি অত পড়ি না কমেন্ট। তাহলে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। লাস্ট প্রশ্ন, এমন কোনো প্রশ্ন তুমি আশা করেছিলে করবো যেটা করিনি? হ্যাঁ, ওই এই পডকাস্টের জন্য কত নেবে? না, সব কোয়েশ্চেনই কভার হয়েছে। ফ্রি ফ্রি ফ্রি। যাকে না, ফাটিয়ে আড্ডা হলো। ইচ্ছা রইলো তো ডেফিনেটলি তোমার সাথে আরো আরো আড্ডা হবে, একদম আর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে। একদম। আর আমি শিওর যে এরপর এই পডকাস্টে কমেন্ট আসবে যে আবার ওকে আনন্দ। সো তোমার জীবনে সুখের লাইফে একটা এক্সট্রা ঝঞ্ঝাট শুরু হলো মাঝে মাঝে পডকাস্টে আসা। একদম মজা হলো আজকে। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য, thank you, থ্যাংক thank ইউ you, সো thank you. মাচ।